আপনারা দেখছেন সকালের বাংলাদেশ। আবার ফিরে চলে এসেছি সকালের বাংলাদেশে। আমাদের সাথে আজকে আপনাদেরকে একটা আমরা সারপ্রাইজ দিতে চাচ্ছি। রুনিয়া, সারপ্রাইজ তো দিতে যাচ্ছি, কিন্তু তোমাকে এই সারপ্রাইজ দেওয়ার আগে একটু পজ দিতে হচ্ছে। আচ্ছা দর্শক, আমরা গতদিন যখন আমাদের এই আয়োজনে কথা বলছিলাম গ্রামীণ নারী দিবস নিয়ে, ঠিক সেদিন একটি বিষয় আমাদের সামনে এসেছে, তা হচ্ছে খাদ্য নিরাপত্তা। এবং সেই খাদ্য নিরাপত্তা নিয়ে আজকের এই যে দিনটিকে সারা বিশ্বব্যাপী মানুষজন উৎসর্গ করেছেন, সেই উৎসর্গ করার পেছনের যে গল্পটা, সেই গল্প সম্বন্ধে জানবো। তবে তার আগে ছোট্ট করে একটু দেখে নিব আজকের এই বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবসের আমাদের বর্তমান পরিস্থিতি। আমরা ভাষাহীন কিছু ছবি দেখছিলাম। আসলে এরকম ছবির জন্য ভাষার প্রয়োজন হয় না, কারণ আমরা প্রত্যেকেই নগর জীবনে বা গ্রামীণ জীবনে যারাই আছি, প্রতিটা ছবির পিছনের যে গল্পটা সবারই জানা। আজ আমরা জানি বিশ্ব খাদ্য দিবস, আর এমনই একটি দিনে আমাদের সাথে অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের আজকের অতিথি মহসিন আলী, নির্বাহী পরিচালক ওয়েভ ফাউন্ডেশন। স্যার, আপনাকে ওয়েলকাম করছি আমার শোতে। সেই সাথে জানাতে চাই শুভ সকাল। আপনাদের সকলকে শুভ সকাল, এবং আপনাদের মাধ্যমে আপনাদের দর্শকদেরকেও শুভ সকাল। শুভ সকাল স্যার। আমার আর রুনিয়ার একটা প্রিয় প্রশ্ন আছে, যেটা আমরা আমাদের প্রতি অতিথিকেই করি। আমরা জানতে চাই মূলত যে আপনার সকালের শুরুটা ঠিক কিভাবে হয়? আমার সকালের শুরুটা যেভাবে হয়, প্রতিদিন ঘুম থেকে উঠেই প্রথমেই হাত মুখ ধুয়ে নাস্তা, তারপরে চা, তারপরে কর্মজীবনের শুরু। স্যার, আমরা যখন জানছিলাম বা দেখছিলাম যে বিশ্ব খাদ্য দিবস আজ, মূলত আপনি ওয়েভ ফাউন্ডেশন থেকে এই বিষয়টা নিয়েই কাজ করছেন। আপনারা অনেকগুলো বিষয় নিয়ে কাজ করছেন, তার মধ্যে একটি হচ্ছে খাদ্য বা খাদ্য নিরাপত্তা, খাদ্য অধিকার যে বিষয়গুলো আছে। একটু জানতে চাই আপনাদের ওয়েভ ফাউন্ডেশন এবং আপনি মহসিন আলী, আপনার এর সাথে সম্পৃক্ততা প্রসঙ্গে। আমি আসলে আমার মূল সংগঠন হচ্ছে একটি বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশন, তার প্রতিনিধিত্ব করি। এখানে গভর্নেন্স নিয়ে আমরা কাজ করি, লাইভলিহুড নিয়ে কাজ করি, তার পাশাপাশি খাদ্য অধিকার বা রাইট টু ফুড ইস্যুতেও আমরা কাজ করি। কিন্তু আরেকটি কাজের বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা একা যেমন কাজ করি, পাশাপাশি দেশে অনেকেই বিভিন্ন ইস্যুতে কাজ করে, কিন্তু তার পাশাপাশি রাইট টু ফুড ইস্যুতে নিয়ে আরো যারা কাজ করে তাদের সকলকে সংগঠিত করে আরেকটি প্ল্যাটফর্ম আছে বাংলাদেশে, তার নাম হচ্ছে এন্টি পভার্টি প্ল্যাটফর্ম। তার বাংলা হচ্ছে দারিদ্র্য বিরোধী মঞ্চ। আমি সেই প্ল্যাটফর্মের আহ্বায়ক। এই প্ল্যাটফর্ম এক্সক্লুসিভলি শুধুমাত্র খাদ্য অধিকার ইস্যুতে এবং ক্ষুধা আর দারিদ্র্য নিয়ে কাজ করে আসছে 2009 সাল থেকে। বাহ, বেশ অনেক কিছু করছেন স্যার। অনেক দিন থেকে চেষ্টা এবং উদ্যোগ আছে। আজকের এই যে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আজকে আপনাদের নিশ্চয়ই কোথাও কোনো প্রোগ্রাম তো নিশ্চয়ই আপনারা করছেন? আমাদের অনেক বড় প্রোগ্রাম আছে। আচ্ছা, কিন্তু তার পাশাপাশি বলতে চাই যে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে মূল বিষয় থাকে সারা দুনিয়া ব্যাপী সরকার, নাগরিক সমাজ এবং অন্যান্য কর্তৃপক্ষ যারা এই কাজগুলো বিষয়টা নিয়ে কাজ করে, তাদের প্রধান কাজটাই হচ্ছে যে গতদিন পর্যন্ত এই বিষয় নিয়ে প্রত্যেক দেশে যে কাজগুলো হয়েছে বা হচ্ছে তার একটা আলোচনা করা, পর্যালোচনা করা, আগামী দিনের দিকে কি করণীয়, কিভাবে করণীয়, সেই বিষয়গুলো আলোচনায় নিয়ে আসা। জনাব মহসিন আলী, আমরা জানি যে আজ আমাদের এই উপলক্ষে আপনাদেরও বেশ কিছু আয়োজন রয়েছে, সারা বিশ্বব্যাপী আয়োজন রয়েছে। একটু জানতে চাই যে এবারের যে প্রতিপাদ্য,
সেই প্রতিপাদ্যের আলোকে আপনাদের যে আয়োজন, সেই আয়োজনকে আপনি কতখানি গুরুত্বপূর্ণ মনে করেন, সেই সাথে একটু ছোট করে আমাদের জানাবেন যে বর্তমান যে পরিস্থিতি আমাদের, তার সাথে আমাদের রাষ্ট্রীয়ভাবে কি কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে পুরো বিষয়টাকে ব্যালেন্স করার জন্য। আমাদের দেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি পূর্বের যে কোনো সময় থেকে ভালো। খাদ্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে, তার পাশাপাশি দারিদ্র্যের হার কমেছে। অতএব দারিদ্র্যের হার কমার পাশাপাশি এটা মেনে নিতে হবে যে খাদ্য নিরাপত্তার দিকে আমরা ক্রমশ অগ্রসর হচ্ছি। এটা হচ্ছে পরিস্থিতির একটা দিক আপাত দৃষ্টিতে। আরো গভীরভাবে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো আমাদের দেশের সরকারি ঘোষণা অনুযায়ী এখন 26.5% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। তার মানে দেশের 4 কোটি মানুষের উপরে দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। তার অর্ধেক 2 কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের সীমার নিচে বসবাস করে, যারা আসলে দুবেলা ঠিক মতো খেতে পায় না। এর সাথে জড়িত পুষ্টি নিরাপত্তা, এর সাথে জড়িত দারিদ্র্য, এর পাশাপাশি আপনার খাদ্যের যে ভেজাল, যেটা নিয়ে আজকে সারা দেশব্যাপী একটা আলোচনা চলছে দীর্ঘ সময়কাল ধরে, এই বিষয়গুলো সম্পৃক্ত। এই হচ্ছে একটা সামগ্রিক পরিস্থিতি। এর পরিস্থিতিতে দুইটা পক্ষ আছে, সরকারের একটা ভাবনা বা সরকারের কাজ, তার পাশাপাশি নাগরিক সমাজ হিসাবে আমাদের কাজ। সরকারের কাজের মধ্যে যে বিষয়টা প্রধানত সেটা হচ্ছে যে সরকার 2006 সালে একটা খাদ্য নীতি গ্রহণ করেছে, যে নীতির মধ্যে 3টে ভালো কথা বলা আছে, যেটা খাদ্য অধিকারের সাথে সম্পৃক্ত। একটা হচ্ছে যে ফুড অ্যাভেলেবিলিটি, যাই হোক খাদ্যের একটা প্রাপ্যতা থাকতে হবে। তারপর অভিগম্যতা বা অ্যাক্সেসিবিলিটি, খাদ্য থাকলেই হবে না, সেটা যাতে সকল মানুষের কাছে যায়, যাতে থাকে। এবং তৃতীয় কথা বলা হয়েছে ওই নীতির মধ্যে বা মূল অবজেক্টিভের মধ্যে, সেটা হচ্ছে যে খাদ্যের ইউটিলাইজেশন বা ব্যবহার, সকল স্তরের মানুষ এটাকে প্রপারলি ব্যবহার করতে পারছে কিনা। এটা হচ্ছে খাদ্য নীতি লিখিত 3টি বিষয়। তার পাশাপাশি আরেকটা যেটা আছে কর্মসূচি হিসাবে সরকারের একটা খুব বড় কর্মসূচি, আপনারা জানেন সকলেই, খাদ্য নিরাপত্তা সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি। এই কর্মসূচির অধীনে আপনার 99টা কার্যক্রম আছে সরকারের, 21টা মন্ত্রণালয় 99টা কার্যক্রম বাস্তবায়ন করছেন, বাজেটে একটা বিশাল বরাদ্দ আছে এইটা নিয়ে। এই দুটো উদ্যোগই সরকারের প্রধান উদ্যোগ। কিন্তু একটা মুশকিল যেটা, সেটা হচ্ছে যে সরকারের এই ভালো উদ্যোগের পাশাপাশি এর অকার্যকারিতাও বিদ্যমান। যেমন নীতিতে যত ভালো কথা বলা আছে, সেই ভালো কথাগুলো কার্যকর করার মতো প্রয়োজনীয় ব্যবস্থাটা এখনো নেই। সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি আমি বলেছি 21টা মন্ত্রণালয় 99টা কর্মসূচি। প্রত্যেকটা ধরেন মন্ত্রণালয় তার ইচ্ছা মতো, তার চিন্তা মতো কর্মসূচিগুলো বাস্তবায়ন করছে, কিন্তু মাঠ পর্যায়ে এর কোনো সমন্বয় নেই। এই সমন্বয়ের অভাবেই মনে হচ্ছে যে জিনিসটা বাস্তবায়ন হয়েও আমরা আসলে কোনো ফল পাচ্ছি না, সুফলটা পাচ্ছি না, প্রয়োজনীয় সুফল পাচ্ছি না। আচ্ছা স্যার, আমরা যেটা জানি যে খাদ্য নিরাপত্তা একটা বিষয় এবং খাদ্যের অপচয় রোধ করা সেটাও একটা বিষয়। খাদ্যের অপচয়টা আমরা কিভাবে রোধ করতে পারি? খাদ্যের ধরেন একটা অংশ এটা সারা দুনিয়ায়, একটা অংশ হচ্ছে যে আপনার খাবার পায় না, আর একটা অংশ খাবার অপচয় করে, এবং সারা পৃথিবীব্যাপী একটা হিসাব আছে, বাংলাদেশে হিসাব নাই। সকল খাদ্যের প্রায় 1/5 অপচয় হয় সারা দুনিয়ায়। আমি বাংলাদেশের এক্সাক্ট কোনো হিসাব দিতে পারবো না, তার মানে অপচয়ের পরিমাণটাও পৃথিবীতে যথেষ্ট, অনেক বেশি। এবং আরেকটা পৃথিবীব্যাপী বলতে পারি, সেটা হচ্ছে যে যত খাদ্য আছে তা যদি প্রপারলি ডিস্ট্রিবিউশন হতো সমগ্র পৃথিবীতে, মানুষ খাওয়ার পরেও কিছু খাবার বেঁচে যেত। আর আমাদের দেশের প্রেক্ষাপটে যেটা বড় সমস্যা, সেটা হচ্ছে যে আপনার ভেজাল। আমরা সকলেই জানি, ফরমালিন থেকে শুরু করে যত রকম বিষাক্ত রাসায়নিক এইগুলা, এবং কৃষি ক্ষেত্রেও যে বিষাক্ত রাসায়নিকের ব্যবহার, সেটাও ইনডিরেক্টলি, এটা তো ডিরেক্টলি আমরা ফরমালিন সহ ভেজাল সহ অন্য কিছু পাচ্ছি, সেটাও কিন্তু ক্রমান্বয়ে আমাদের ক্ষতি করছে। একদমই তাই। আসলে স্যার ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা দেখি যে বিষয়টি যেমন দ্বারা যে একটা অংশ খাবার পাচ্ছে না, আবার একটা অংশের কাছে উদ্বৃত্ত থাকছে, আমাদের দেশে যেটা হয় যে একটা অংশ একদমই পাচ্ছে না, আর আরেকটা অংশ যারা কিনতে পারছে বা অ্যাফোর্ড করছে তারাও ভেজালটাই, তারা নিরাপদ খাদ্য পাচ্ছে না। তো সেক্ষেত্রে আমাদের দেশে এই যে খাদ্য নিরাপত্তা, এই নিরাপত্তা বিষয়ে আপনারা মানে কি ধরনের সাজেশন দিতে চাবেন যে কি কি করা যেতে পারে? আমরা সরকারের কাজ দেখেছি, তার ফলাফলটাও দেখেছি। একটা পয়েন্ট বাদ গেছে, আমি সেটা একটু বলে নিই। সেটা হচ্ছে যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির যে টার্গেটিং পিপল, এখানে একটা মিস টার্গেটিং আছে। এবং সকল গবেষণা, গভর্নমেন্টও এটা স্বীকার করে যে সেটা হলো যে প্রায় 25% মানুষ এর মধ্যে অন্তর্ভুক্ত হয় না, যাদের অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল।
যাদের হওয়ার কথা না এই সুবিধা পাওয়ার জন্য, তারাই এর মধ্যে অন্তর্ভুক্ত হয়। এটা একটা বড় সমস্যা। এই যে এটা নির্ধারণ করা, এই যে 25% মানুষ, এরা কি কোন শ্রেণীর মানুষ বা কিভাবে? দরিদ্র মানুষ, যাদের পাওয়ার কথা তারা পায় না, যাদের পাওয়ার কথা না তারা পায়। এটা মিস টার্গেটিং আর কি। সরকারের যে সুযোগ সুবিধা, সেই সুবিধাটা তারা পায় না। তার মানে আপনার এখানে দুর্নীতি আছে, স্বজনপ্রীতি আছে, এই সমস্ত বিষয়গুলো আমাদের দেশের অন্যান্য সেক্টরের মতো এই ক্ষেত্র বিদ্যমান। এই দুটো কথা বলে আমি যে জায়গাটায় আসতে চাচ্ছি, সরকারের এই নীতি ভালো, কর্মসূচিটাও ভালো। অকার্যকর বা কার্যকর কম হওয়ায় আমরা কিন্তু খুব বেশি দূর অগ্রসর হতে পারছি না। আমি শুরুতেই বলেছি আপনার খাদ্য নিরাপত্তা পরিস্থিতি প্রকৃতই ভালো, কিন্তু আরেকটা হিসাব দিলে দেখবেন একই কথা, ফলাফলটা খুব বেশি অগ্রসর হয়নি। 1990 সালেও 4 কোটির বেশি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করত, এখনো 4 কোটির বেশি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। তখনও 2 কোটির বেশি মানুষ নিয়মিত খেতে পেত না, এখনো 2 কোটির বেশি মানুষ নিয়মিত খেতে পায় না। তাহলে পরিবর্তনটা কোন জায়গায়? পরিবর্তনটা হচ্ছে এই জায়গায়, মানুষের সংখ্যা বেড়েছে, সামগ্রিকভাবে জনসাধারণ জনসংখ্যা বেড়েছে, কিন্তু তার বাড়ার পাশাপাশি আমাদের পদক্ষেপটা ওই পর্যায়ে যায়নি যাতে জনসংখ্যা বাড়লেও প্রকৃতভাবে করতে পারি আমরা। 4 কোটি থেকে আমরা আরো কমিয়ে আনতে পারি। এটা তো স্যার গেল খাদ্যের দিকটা। তো পানির দিক থেকেও তো আমরা দেখি যে পানি নিরাপদ পানি বা আমরা এরকম পানি পাচ্ছি না। এটা কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত খাদ্যের সাথে। খাদ্যের সাথে আপনার কৃষি জড়িত, আমাদের ভূমি জড়িত, আপনার প্রাণী সম্পদ যা আছে জড়িত। আপনি মৎস্য বলেন, গরু বলেন, ছাগল বলেন, মুরগি বলেন, এগুলো জড়িত। তার পাশাপাশি পানি জড়িত, তার পাশাপাশি হচ্ছে যে আপনার পরিবেশ জড়িত। কারণ এই সামগ্রিক বিষয়টাই কিন্তু খাদ্যের উপর প্রভাব ফেলে। ওইগুলো ঠিক না থাকলে উৎপাদন হবে না, উৎপাদন না হলে আপনার টাকা থাকলেও আপনি কিন্তু খাবার কিনে খেতে পারবেন না। অতএব এই সমগ্র বিষয়টাই পরস্পরের সাথে জড়িত। এই ক্ষেত্রে আমি এবার বলতে চাই যে আমাদের উদ্যোগের কথা, এবং শুধু আমাদের আসছিলাম যে আপনারা কি কাজ করছেন। আমরা আমাদের উদ্যোগটাকে এইভাবে দেখি, সেটা হচ্ছে যে খাদ্যের একটা সময় ছিল আপনার নিরাপত্তার কথা। এখন এই নিরাপত্তা আমাদেরকে যথেষ্ট দিচ্ছে না বলে আজকে শুধু আমাদের জায়গায় নয়, সারা পৃথিবীব্যাপী এই বিষয়টা আলোচিত যে খাদ্য অধিকার ইস্যুটাকে বাস্তবায়ন করা দরকার। তাহলে তফাৎটা কি? নিরাপত্তা করার ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রের দায়বদ্ধতা অত বেশি থাকে না, কিন্তু অধিকারের যদি নিশ্চয়তা থাকে এবং সে কারণে যদি একটা আইন প্রণীত হয়, তাহলে কিন্তু রাষ্ট্রের দায়বদ্ধতাটা অনেক বৃদ্ধি পায়। এবং স্যার এবারের প্রতিপাদ্যটাও ঠিক এরকম, সবার জন্য খাদ্য চাই, খাদ্য অধিকার আইনও চাই। আমাদের নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা এটা বলছি যে সবার জন্য খাদ্য চাই, খাদ্য অধিকার আইন চাই। এবং দিস ইজ ফার্স্ট টাইম বাংলাদেশে ধরেন শত শত অর্গানাইজেশন কাজ করে, তার মতো করে, কিছু নেটওয়ার্ক আছে তার মতো করে আমরা সকলেই মিলে একত্র হয়েছি এবং আজকে 1000-এর উপরে স্থানীয় পর্যায়ের নাগরিক সমাজের সংগঠন, জাতীয় পর্যায়ের সংগঠন, আন্তর্জাতিক সংগঠন এবং নেটওয়ার্ক সকলে মিলে একত্রে আজকে এই খাদ্য দিবসকে কেন্দ্র করে একটা প্রচারাভিযানের অংশ হিসাবে সকাল 10টার সময় ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এবং 54টা জেলা সদরে একসাথে আপনার জমায়েত হচ্ছে, আলোচনা হচ্ছে এবং র্যালি বা মানববন্ধন হবে। এবং প্রত্যেকটা জায়গায় আপনার একটাই আলোচনা, সেটা হচ্ছে যে সবার জন্য খাদ্য চাই, খাদ্য অধিকার আইন চাই। কেন আমরা আইনের কথা বলছি? খাদ্য অধিকারের আপনার 3টা মৌলিক জিনিস আছে, যেটার জাতিসংঘের 1948 সালে সর্বজনীন যে ঘোষণা তার 25-1 অনুচ্ছেদে খাদ্য অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। পরবর্তীতে আপনার 1966 সালে এটাকে আরো বিস্তারিত করে ওখানে 3টা পয়েন্ট যুক্ত করে বলা হয়েছে আন্তর্জাতিক একটা চুক্তি আছে, যেটা অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক চুক্তি। তার 11 অনুচ্ছেদেও এই জিনিসটাকে খুব পরিষ্কার করে বলা হয়েছে যে খাদ্য অধিকার নিশ্চিত করার জন্য প্রত্যেক রাষ্ট্রকে 3টা ব্যবস্থা নিতে হবে। একটা হচ্ছে যে খাদ্যের অ্যাভেলেবিলিটি অফ ফুড, প্রাপ্যতা। কারণ যদি উৎপাদন না হয়, আপনার প্রয়োজনীয় ধান বলেন, গম বলেন, অন্যান্য প্রাণী সম্পদ বলেন, তাহলে তো আর ইচ্ছা করলেও আপনি দিতে পারবেন না। দ্বিতীয়টা হচ্ছে যে অ্যাক্সেসিবিলিটি, ধান আছে যেটা বলছিলাম, চাল আছে, কিন্তু আমি পাচ্ছি না, বা আমার কাছে পৌঁছাচ্ছে না, এইটা। তৃতীয় আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে পর্যাপ্ততা। আমার যতটুকু দরকার, যে পরিমাণ দরকার, বা ধরেন একটা সময় বাংলাদেশের মানুষ রুটি খেত না, তখন যদি কেউ জোর করে রুটি খাওয়াতে যেত তাহলে তো সেটা গ্রহণ হতো, যোগ্য হতো না। এই যে সাংস্কৃতিক দিকটা খাদ্যের, এই 3টা জিনিস
নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। নিঃসন্দেহে স্যার, আপনি এসেছেন, আমাদের সাথে আলোচনা করলেন বিষয়টি নিয়ে। রাষ্ট্র নিশ্চয়তা দান করবে, এটাই আমাদের প্রত্যাশা। আর প্রতিটা দিনের যেভাবে আমরা উদযাপন করি যে একটি দিনের জন্য, এরকম একটি দিন খাদ্য নিয়ে আয়োজন আমাদের সবাইকে আরেকটু সচেতন করবে, এটাই প্রত্যাশা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ এবং আপনাদের মাধ্যমে যমুনা টেলিভিশনের সকল দর্শকদেরকেও ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের আজকের অতিথি মহসিন আলী স্যারের সঙ্গে। তার কাছ থেকে জানলাম খাদ্য এবং খাদ্যের নিরাপত্তার বিভিন্ন দিক কি হতে পারে এবং কি করা হয়েছে এবং কি আসলে করার প্রয়োজন ছিল। এই প্রয়োজন দোষারোপ আলোচনা হতেই থাকবে, কিন্তু আমি যখন আপনাদের সাথে কথা বলছি তখন বাংলাদেশের বুকেই 2 কোটি মানুষ না খেয়ে আছে। ইন্টারেস্টিং একটি বিষয়, ভাবনার বিষয়। যাই হোক, এই মুহূর্তে চলে যেতে চাই আমাদের নিউজ স্টুডিওতে। সেখানে আছেন আমাদের সহকর্মী শাওন দত্ত। তার কাছ থেকে জেনে নিব আজকে দিনের সর্বশেষ সংবাদ শিরোনাম। শুভ সকাল শাওন। শুভ সকাল জুবায়ের। দর্শক, আমন্ত্রণ যমুনার হেডলাইন নিউজে। ইবোলা প্রতিরোধে আরো কার্যকর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার এক বৈঠকে নতুন করে ইবোলা আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা ও পরিচর্যার ব্যাপারে আরো দায়িত্বশীল হবার নির্দেশ দেন তিনি।